আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার। আপনাদের সাথে নিয়ে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। শেখ হাসিনার ফাঁসির রায় এবং তার রাজনৈতিক মৃত্যু। জাতি হিসেবে এটা আমাদের জন্য ভীষণ দুর্ভাগ্যের একটা কলঙ্কের। সাম্প্রতিক সময়ের ইতিহাসে এই রাষ্ট্রের মাটিতেই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আবার আমাদের জন্য এটা ভীষণ গৌরবর একটা সত্যিকার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই অপরাধকারীদের পতন ঘটিয়ে দেশ ছাড়তে বাধ্য করতে পেরেছি। প্রথম আলো পত্রিকা। অপরাধকারীদের পতনের পর জাতি হিসাবে আমাদের ওপর সেই অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব ন্যস্ত হয়েছে। প্রতিটি ন্যায় বিচার ভবিষ্যতের এই ধরনের অপরাধের ক্ষেত্রে নিবৃত্তকারী হিসেবে কাজ করে। শেখ হাসিনার অপরাধ এবং বিচার যেহেতু আন্তর্জাতিক মনোযোগ পেয়েছে, তাই একই ধরনের অপরাধ নিবৃত্তকারী হিসাবে এটার আন্তর্জাতিকও প্রভাব আছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেগুলো নেহাত হত্যা কিংবা নির্যাতন না, এগুলো মানবতাবিরোধী অপরাধ। শুধু জুলাই গণহত্যার অভ্যুত্থানের সময়ই না, তার শাসনামলে পুরোটা সময় গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধ সংঘটিত হয়েছে নিয়মিতভাবে। যেমন শাপলা চত্বরে হেফাজত হত্যা এবং মানুষকে গুম করে মেরে ফেলা, যেমন ইলিয়াস আলী সিলেটের, এবং এই আয়নাগরে নামে যে টর্চার সেল বানানো, সেখানে নির্মমভাবে নির্যাতন করা হতো। যেমন আপনাদের আছে আহ, আজমান আজমান আজমি, এবং এর বাইরেও বিবাদ বিএনপির নেতা কর্মীদের উপরে এবং একটা সময় পর্যন্ত জামাত ইসলামীর কর্মীদের উপরেও পরিকল্পিতভাবে হেফাজত নির্যাতন, গায়েবী মামলা সহ নানা রকম নিপীড়ন ও মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়বে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রথম মামলাটির রায়ে প্রত্যাশিতভাবে 5টি অভিযোগের মধ্যে 3টির জন্য তিনি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়েছেন, বাকি 2টির জন্য পেয়েছেন আমৃত্যু কারাদণ্ড। শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান এক অভাবনীয় উদাহরণ হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসে। কোনো রকম মনস্ন ছাড়া রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে শুধু নৈতিক শক্তিকে পুঁজি করে নেমে যাওয়া মানুষের ওপর অকল্পনীয় বর্বরতা চালানো হয়েছে। সেই বিক্ষোভ দমনে শেখ হাসিনা ঠান্ডা মাথায় মনস্ন ব্যবহার করতে নির্দেশ দিচ্ছেন, এমন ফোন রেকর্ড আছে। আল জাজিরা এবং বিবিসির মতো প্রতিষ্ঠান তাদের ডকুমেন্টারিতে সেই অডিও ব্যবহার করার জন্য নিজেরা ফরেনসিক টেস্ট করে নিশ্চিত হয়েছেন সেটা তারই কল রেকর্ড, কোনো যুক্তিতার সহায়তা তৈরি করা নয়। শেখ হাসিনার প্রতিষ্ঠিত মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে যারা কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন, বিশেষ করে নিহত ব্যক্তিদের স্বজন, অন্ধ, বিকলাঙ্গ মানুষ, আহত ব্যক্তিদের নিশ্চয়ই বেশি নজর ছিল এই বিচারের প্রতি। তবে আমরা স্মরণ করব, এই অভ্যুত্থান শুধু নয়, আগামী শাসনে দীর্ঘ 15 বছর, বিশেষ করে অবৈধভাবে ক্ষমতায় থাকার 10.5 বছর বিরুদ্ধচারণ করে নিপীড়নের শিকার অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী ও অরাজনৈতিক ব্যক্তি এবং লুণ্ঠিত গণতন্ত্রের দেশে মানবাধিকার ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে রীতিমতো পর্যায়ে পরিণত হওয়া কোটি কোটি মানুষেরও এই রায় প্রতি নজর ছিল। এই রায় নিশ্চয়ই ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। তবে প্রশ্ন আসতেই পারে, এই রায় কি শেষ পর্যন্ত প্রতীকী বিষয়ে পরিণত হবে? শেখ হাসিনার জীবনোদ্দশায় তাকে দেশে এনে রায় কার্যকর করা যাবে, এই সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। ভারত সরকার যেভাবে তারা আশ্রয় ও নিরাপত্তা বিধান করছে, তাতে এটা প্রশ্ন নিশ্চিত যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। ভারতের মানসিকতা প্রমাণ পেতে পারি স্বয়ং প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ বারবার আপত্তি জানানোর পরও ভারত শেখ হাসিনাকে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলায় বাধা দিচ্ছে না। এমনকি রায় ঘোষণার আগেও দিনও তিনি তার বক্তব্যে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর বিরুদ্ধে মারাত্মক সব হুমকি দিয়েছেন। বাংলাদেশ সরকার উচিত হবে সরাসরি ভারত সরকারের ওপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য চাপ তৈরি করা। ভারত সরকারকে ভাবতে হবে, এটা যদি শেখ হাসিনার সময়ের মতো শুধু একজন ব্যক্তি বা একটি দলের সঙ্গে সম্পর্ক না করে একটি টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির জন্য বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করতে হবে। মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের কারণে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের ওপর চাপ তৈরি করা প্রায় অসম্ভব হবে। তবে বাংলাদেশ
সরকারের উচিত হবে সরাসরি ভারত সরকারের ওপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য চাপ তৈরি করা। ভারত সরকারকে ভাবতে হবে, তারা যদি শেখ হাসিনার সময় মতো শুধু একজন ব্যক্তি ও একটি দলের সঙ্গে সম্পর্ক না করে একটি টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির জন্য বাংলাদেশ জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করতে হবে। শেখ হাসিনার বিচার নিয়ে আন্তর্জাতিক মহলে কিছু প্রশ্ন তৈরি হতেই পারে। জাতিসংঘ পশ্চিমা বিশ্ব মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, এছাড়াও মানবতা বিরোধী অপরাধের মতো কোনো অপরাধ কারো অনুপস্থিতিতে বিচার আন্তর্জাতিক মানদণ্ডের বরখেলাপ হিসাবেই দেখা হয়। রোম স্ট্যাটিতেও কোনো অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ পরিস্থিতিতে অভিযোগ নিশ্চিতকরণের শুনানি কারো অনুপস্থিতিতে হতে পারে, কিন্তু মূল বিচার এবং শুনানি অভিযুক্তদের অনুপস্থিতিতে হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আশা করতে পারি সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা, তার আন্তর্জাতিক অবস্থানকে ব্যবহার করে এসব চাপ সামাল দিতে পারবে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারকে দিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করানো শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের একটি অসাধারণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। সেই তদন্তের রিপোর্টে সংস্থাটি জানিয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ উচ্চ মাত্রায় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এসব অপরাধের সিদ্ধান্ত, নেতৃত্ব, পরিচালনা এবং সমন্বয়ের ক্ষেত্রে শেখ হাসিনাই ছিলেন প্রধান ব্যক্তি। সময় বলবে শেখ হাসিনাকে এনে রায় কার্যকর করা যাবে কিনা। তবে সেটা করা না গেলেও এর রায়ের মাধ্যমে এটা নিশ্চিত হলো শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এখানেই শেষ হচ্ছে। দল হিসাবে আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের বিচার হওয়ার কথা আলোচনায় আছে। আলোচনার সুবিধার জন্য যদি এটাও ধরে নিই যে সেই বিচার আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসাবে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ না পেয়ে দলটির নিষিদ্ধ করা হলো না, তারপরও এটা বলতে হচ্ছে যে বয়স শেখ হাসিনার পক্ষে নেই। আর এই রায়ের পর সেই প্রেক্ষাপট তৈরি হলেও বাংলাদেশ ফিরে এসে শেখ হাসিনার পক্ষ দলের নিয়ন্ত্রণ গ্রহণ করা এবং নেতৃত্ব দেওয়া একেবারেই অসম্ভব বলে মনে হয়। কিন্তু অডিও বক্তব্যের মাধ্যমে তার পরাজিত চেহারা দেখবেন না বলে তিনি ভিডিও বার্তায় আসবেন না সম্ভবত। তিনি হয়তো উস্কানি দিয়ে যেতে পারবেন, যা আদতে তার দলের প্রতি নেতিবাচক প্রভাবই ফেলবে। শেখ হাসিনা এবং তার ক্ষমতার কেন্দ্রে থাকা মানুষের অনেকটা চেনা আছে বলে এটা অপ্রত্যাশিত নয় যে তিনি সহ সেই সময়ে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতরা কোনোভাবে তাদের দায় স্বীকার আশপাশও যাবে না। কিন্তু দলটির সমর্থকদের একটা বড় অংশ এখনো শেখ হাসিনা এবং তার সহযোগীদের অপরাধের মাত্রা এবং ব্যক্তি অনুধাবন করছেন না। এটাই হতাশার। এই রায় সাধারণ সমর্থকদের মনে কিছু ভিন্ন চিন্তার উদ্রেককে করবে বলে আশা করতে চাই আমরা। তবে মানুষ রাষ্ট্র তৈরি করেছিল এমন একটা ব্যবস্থা নিশ্চিত করতে, যার মাধ্যমে মানুষ কিছু নিয়মতান্ত্রিক বা নিয়ম নীতির মধ্যে বসবাস করবে এবং এর ব্যর্থতা হলে ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র ও সমাজের নজির স্থাপিত হবে। কোনো রাষ্ট্র যদি ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের মতো ক্ষেত্রে, সেটা সেই রাষ্ট্রের আর যে কোনো বিচার করার অধিকারকেই প্রশ্নবিদ্ধ করে। আমরা স্মরণ রাখবো মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তি, যেখানে অবিচারী সব ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য হুমকি। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন? আসলে এই রায়টা বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিকে শেষ করে দিল? অবশ্যই কমেন্টে লিখবেন। তবে আওয়ামী লীগের কি রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে? কমেন্টে লিখুন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।